হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফ্রি সার্কিট ল্যাব। বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই পাওয়ার সাপ্লাইটার ব্যাপারে। এটা 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। এটা দিয়ে কি ব্যাটারি চার্জ করা যাবে? এরকম ব্যাটারিকে চার্জ করার জন্য 13.8 থেকে 14 ভোল্টের দরকার পড়ে, না হলে 12 ভোল্টের সাপ্লাই একে ফুল চার্জ করতে পারবে না। তাহলে আমরা এই ভিডিওতে এই পাওয়ার সাপ্লাইটাকে হ্যাক করব, এর ভোল্টেজকে বাড়াবো এবং এর কারেন্টকে অ্যাডজাস্টেবল বানাবো। কারণ যদি এই পাওয়ার সাপ্লাইটাকে কারেন্ট মডিফাই না করে ডাইরেক্টলি ব্যাটারির সাথে লাগানো যায়, তাহলে ব্যাটারি পুরা কারেন্ট টানবে যতটা পাওয়ার সাপ্লাই দিতে পারবে, মানে একদম শেষ ক্ষমতা পর্যন্ত। তারপর ব্যাটারি এবং পাওয়ার সাপ্লাই দুটোই খারাপ হয়ে যাবে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে যাবে ব্যাটারির ভিতরে। ব্যাটারির সিস্টেমটাই এরকম যে বাইরে থেকে কারেন্ট টেনে অথবা নিজে কারেন্ট দিয়ে নিজের ভোল্টেজকে ফিক্সড রাখতে চায়। তাহলে এখানে এমন কিছু করতে হবে যাতে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজের সাথে এমনভাবে অ্যাডজাস্ট হয় তাতে গিয়ে কারেন্টটা আমার লিমিটেড থাকে। এখানে আমি 11.8 ভোল্ট পাচ্ছিলাম, এখানে একটা নব আছে, ওটা ঘোরালে ভোল্টেজ বাড়ে, কিন্তু 13 ভোল্টের বেশি যাচ্ছে না। তাহলে আমাদেরকে কিছু হ্যাক করতে হবে সার্কিটের মধ্যে, যাতে আর 1 ভোল্ট আমি পাই, 14 ভোল্ট বা সামথিং এরকম পাওয়া যায়। তাহলে আমাদের ব্যাটারি চার্জারে এটা কনভার্ট হবে। তাহলে আমরা এটার ভোল্টেজকে হ্যাক করার আগে দেখে নেব ভোল্টেজ কিভাবে কাজ করে, পাওয়ার সাপ্লাইয়ের ভিতর ভোল্টেজটা কীভাবে সেট হয়। তাহলে আউটপুটে কত ভোল্টেজ দিচ্ছে এবং লোড দেওয়া আছে কিনা, লোড দিলে তো ভোল্টেজ কম হবে, তবুও এই যে আইসিটা তার সুইচিংকে চেঞ্জ করে ভোল্টেজকে ঠিক রাখে। তাহলে এই সেম বোর্ড আমার কাছে আছে আরেকটা। এখানে যে এই যে সেকেন্ডারি সাইড, এখানে ভোল্টেজ কম থাকে আর প্রাইমারি সাইডে ভোল্টেজ হাই থাকে, এবং আইসি আমাদের হাই ভোল্টেজ সাইডে আছে। তাহলে লো ভোল্টেজ সাইড থেকে কিছু ইনফরমেশান পাচ্ছে নিশ্চয়ই, যে আউটপুটে কত ভোল্টেজ এসেছে। তারপরে নিজের সুইচিংটাকে অ্যাডজাস্ট করছে যাতে আউটপুটের ভোল্টেজটা সেম থাকে, লোড চেঞ্জ হলেও ভোল্টেজ সেম থাকে। তাহলে যদি ভোল্টেজ কমে যায় আউটপুটে, তখন এর সুইচিংটাকে বাড়িয়ে দেয় এবং ট্রান্সফরমার থেকে বেশি ভোল্টেজ বেরোয়, তখন এইভাবে এটাকে ফিক্সড রাখে। তাহলে এখানে একটা আইসি আছে, এর নাম হচ্ছে TL431। এটাই মেনলি ভোল্টেজ অ্যাডজাস্টমেন্টের কাজ করে। এই দেখুন 431 লেখা আছে। তাহলে এই আইসিটার কাজ হচ্ছে ভোল্টেজকে অ্যাডজাস্ট করা, ভোল্টেজ ঠিক রাখা। তাহলে এই আইসির সিস্টেমটা কিছুটা এরকম, ট্রানজিস্টারের মতো দেখতে, কিন্তু এর নাম হচ্ছে শান্ট রেগুলেটর। তাহলে এটা বেসিক্যালি এর 3টা পিন থাকে ট্রানজিস্টারের মতোই, জেনার ডায়োডের মতো, অ্যাডজাস্টেবল জেনার ডায়োড, যেটার যে ভোল্টেজটা ওটাকে চেঞ্জ করা যাবে। এই 1 নম্বর রেফারেন্স পিনের সাহায্যে চেঞ্জ করা যায়। এখানে 1 নম্বর হচ্ছে রেফারেন্স পিন, এই পিনে আমরা একটা ভোল্টেজ সেট করব। 2 নম্বর পিনকে গ্রাউন্ড করা হয়। 3 নম্বর পিন রেফারেন্স পিনে 2.5 ভোল্টের বেশি এলে 3 নম্বর পিন 2 এর সাথে কানেক্ট হয়ে যায়। মানে রেফারেন্স পিনে 2.5 ভোল্টের উপরে এলেই 3 নম্বর পিন 2 এর সাথে কানেক্ট হয়ে যায়। যেমন ট্রানজিস্টারে হয়, বেসে কারেন্ট দিলে কালেক্টর এমিটার কানেক্ট হয়, কিন্তু এটাতে সিস্টেমটা একটু আলাদা। এ 2.5 ভোল্টে 3 এবং 2কে কানেক্ট করে, কিন্তু এটা খুব অ্যাকুরেট। ট্রানজিস্টার যেমন একটা অ্যাপ্রক্সিমেট কাজ করে, কিন্তু এটা একদম অ্যাকুরেট। এর ভিতরে একটা আইসি আছে, অপ অ্যাম্প আইসি, আর একটা ট্রানজিস্টার আছে। তাহলে এরা দুজন মিলে একটা খুব অ্যাকুরেট ভোল্টেজ লেভেল বানায়, 2.5 ভোল্ট। ওর উপরে যদি 1 নম্বর পিনে আসে তাহলে 3-2 কানেক্ট থাকবে, আর 2.5-এর নিচে যদি আসে 1 নম্বর পিনে 3-2 ডিসকানেক্ট থাকবে। এই হচ্ছে ব্যাপার। এখানে একটা অপটোকাপলার আছে PC817। এটা সেকেন্ডারি এবং প্রাইমারি দুটো সাইডের মধ্যে একটা কানেকশন বানায়, কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশন নয়, একটা অপটিক্যাল কানেকশন বানায়। যেটা লো ভোল্টেজ সাইড, সেই সাইডে একটা এলইডি থাকে এবং হাই ভোল্টেজ সাইডে একটা ট্রানজিস্টার থাকে। তাহলে এলইডি যদি জ্বলে ট্রানজিস্টার শর্ট হয়। তাহলে এখানে যে আইসোলেশন আছে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে, এই আইসোলেশনে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন চলবে না। যদি অপটিক্যাল কানেকশন না হতো, ইলেকট্রিক্যাল হতো, তাহলে PC817টা যদি শর্ট হয়ে ফেল হয়ে যেত, তাহলে সেকেন্ডারি সাইডে হাই ভোল্টেজ চলে আসতো এবং যে ইউজার আছে ইউজারকে শর্ট লাগতো এবং সে মারাও যেত হয়তো হাত দিয়ে। তাহলে এই জন্য এখানে আইসোলেটর লাগানো আছে। তাহলে আউটপুটে যদি কোনো ভোল্টেজ বেড়ে যায় বা এরর ডেভেলপ হয়, তাহলে এই এলইডিটা জ্বলে ওঠে এবং ইনপুটের দিকে ট্রানজিস্টার শর্ট হয়ে যায়, তাহলে আইসি বুঝতে পারে। তাহলে এই যে PC817-এর ডায়াগ্রামটা এঁকেছি, এই যে এলইডি, এটা হচ্ছে ডট। এই ডটটা বোর্ডেও দেখতে পাওয়া যায়, 817-এর এই যে 1 নম্বর পিন, এটা ডট। তাহলে এই ডটটা এলইডির পজিটিভের দিকে থাকে। তাহলে পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে যদি ভোল্টেজ বেশি চলে আসে, 1 নম্বর পিনে 2.5 ভোল্টের উপরে চলে আসবে, তখন 3 আর 2-এ কানেক্ট হয়ে যাবে, তখন এই এলইডি জ্বলবে। কারণ 12 ভোল্ট প্লাস থেকে একটা রেজিস্টর দিয়ে এই এলইডিটাকে লাগানো আছে। তাহলে যেহেতু রেজিস্টার দিয়ে লাইনটাকে লাগানো আছে, কিন্তু মাইনাস দেওয়ার কেউ নেই, প্লাস দেওয়া আছে, তাহলে TL431 যদি কানেক্ট করে দেয় তাহলেই এলইডিটা আমার জ্বলবে, মাইনাস পেয়ে যাবে। তাহলে এটা তো একটা সিম্পল সিস্টেম, কিন্তু এই যে 1K রেজিস্টারটা, এটা এখানে কি করছে? যেহেতু TL431 একটা আইসি, তাহলে চলার জন্য কিছু মিনিমাম কারেন্ট দরকার। কারেন্ট ছাড়া আইসি তো চলতে পারবে না, তাহলে এই কারেন্ট টানতে থাকবে সবসময়।
তাহলে এই +12 ভোল্ট লাইন থেকে যদি কারেন্ট যদি টানতে থাকে তাহলে কিন্তু এই এলইডিটা সবসময় জ্বলেই থাকবে। সেই জন্য যাতে এলইডিটা সবসময় না জ্বলে কারেন্টটাকে বাইপাস করা থাকে 1K রেজিস্টার দিয়ে। যখন এই দুটো পয়েন্ট টাচ হয়ে বেশি কারেন্ট টানতে থাকবে তখনই এলইডি জ্বলবে। যখন নর্মাল অবস্থায় কম কারেন্ট টানবে তখন কিন্তু এলইডি জ্বলবে না, এই 1K রেজিস্টার দিয়ে পাস হয়ে যাবে কারেন্টটা। এটা হচ্ছে ইনফ্রারেড এলইডি, এটা জ্বলার জন্য 1.2 ভোল্ট দরকার। তাহলে 1K রেজিস্টারের মধ্যে দিয়ে যখন এনাফ কারেন্ট যাবে যাতে 1.2 ভোল্ট এখানে ড্রপ হয় তখনই এলইডিটা জ্বলবে। এটা কালারের উপর এলইডির ভোল্টেজ ডিপেন্ড করে, লালের জন্য 1.8, গ্রিনের জন্য 2.5, ব্লুর জন্য 2.8 এরকম হয়। এটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার। এখানে আউটপুটে সাপ্লাইতে দেওয়া আছে 12 ভোল্ট আর নিচে গ্রাউন্ড দেওয়া আছে, আর 2-3টা রেজিস্টার আছে। তাহলে নিচের যে দুটো রেজিস্টার এগুলোকে যদি একটা ধরি আর উপরের একটাকে একটা ধরি তাহলে এটা সিম্পল একটা ভোল্টেজ ডিভাইডারে পরিণত হয়। এটার ফর্মুলা কীরকম হয়, এই মাঝে কীরকম ভোল্টেজ তৈরি হবে সেটা সমান এই নিচের রেজিস্ট্যান্সটার ভ্যালু বাই টোটাল ভ্যালুটা গুণিত 12 ভোল্ট, মানে উপরের যে ভোল্টেজ দেওয়া থাকবে সেটা। এখানে 12 ভোল্টেজে 12 হবে। তাহলে ক্যালকুলেশন আমি কীভাবে করব, নিচের রেজিস্ট্যান্স মানে 4.7 বাই 24.7, এই যে টোটাল রেজিস্ট্যান্সটা 20 আর 4.7 দুটোই মিলে 24.7। আমি ওই কেসটাকে অ্যাজিউম করছি যখন ভোল্টেজটাকে পুরোপুরি বাড়িয়ে দিয়েছিলাম 13 ভোল্ট আসছিল, তখন এই 1 কিলো ওহম রেজিস্টরটার ভ্যালু 0 হয়ে গেছিলো কারণ আমি পুরো বাড়িয়ে দিয়েছিলাম। তাহলে ক্যালকুলেশনটা হবে 4.7 বাই 24.7, এটাকে গুণ করবো আমি 12 ভোল্ট দিয়ে, না সরি 13 ভোল্ট দিয়ে, কারণ 13 ভোল্ট আসছিল পাওয়ার সাপ্লাই থেকে। তাহলে কত ভোল্ট তৈরি হচ্ছে 2.47। তাহলে দেখুন এক্স্যাক্টলি 2.5-এর খুব কাছাকাছি এই পয়েন্টে ভোল্টেজটা মেনটেন করে এসএমপিএস। মানে এসএমপিএস থেকে কত ভোল্টেজ বেরোবে সেটা এমন একটা ভোল্টেজ বেরোবে যাতে ওই পয়েন্টে 2.5 সেট হয়। তাহলে এই যে নিচের যে রেজিস্টরটা এটার ভ্যালু চেঞ্জ করে আমরা এসএমপিএসের ভোল্টেজ চেঞ্জ করতে পারবো। তাহলে এসএমপিএস এটার সাহায্যেই ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করে যাতে ওই পয়েন্টে 2.5 ভোল্ট আসে আর এলইডিটা বন্ধ থাকে। এলইডি জ্বলে গেলে এসএমপিএসের সুইচিং কম হবে। তাহলে আমরা এখানে ভোল্টেজ চেঞ্জ করতে গেলে নিচে অথবা উপরে কোনো একটা জায়গাতে রেজিস্ট্যান্স চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এসএমপিএসের ভোল্টেজটাকে 1 ভোল্ট বাড়াতে চাই, 13 থেকে 14 করতে চাই, তাহলে হলে এই নিচের রেজিস্টরটাকে কম করতে হবে অথবা উপরের রেজিস্টরটাকে বাড়াতে হবে। আর একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, তারপর ভোল্টেজের ব্যাপারটা দেখছি। এটা দিয়ে কি ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাই মানে ভ্যারিয়েবল ভোল্টেজওয়ালা পাওয়ার সাপ্লাই বানানো যাবে? একদমই না, কারণ এই যে TL431 এটা চলার জন্য 2.5 ভোল্ট দরকার। আর যেহেতু এই সার্কিটে অন্য কোনো পাওয়ার সাপ্লাই নেই তাহলে এখানে মেন পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা 2.5-এর নিচে নিয়ে যাওয়াই যাবে না। তাহলে এই পয়েন্টে 2.5 আসবে না, এই আইসিটা চলবে না। তাহলে আমরা কি 12 থেকে 2.5-এর মধ্যে ইউজ করতে পারবো এটাকে? সেটাও হবে না, কারণ এই যে সাইডে এই চিপটা আছে এই চিপটাও চলে এই সেম ট্রান্সফরমার থেকে, অন্য কোনো পাওয়ার সাপ্লাই নেই এখানে। তাহলে এই ট্রান্সফরমারের সুইচিং যদি খুব কমে যায়, ভোল্টেজকে খুব ডাউন করি, 5 ভোল্ট বা 7 ভোল্টের নিচে করি, তখন এই ট্রান্সফরমার থেকে এনাফ ভোল্টেজ তৈরি হবে না যাতে এই সুইচিং চিপটা চলে। তাহলে এই চিপটা চলতেই পারবে না। তাহলে এটাকে আমরা একবার প্র্যাকটিক্যালি দেখি। ভোল্টেজ কম করার সব থেকে সিম্পল ট্রিক হচ্ছে এই যে 20 কিলো ওহম রেজিস্টরটা এটাকে আমরা আস্তে আস্তে কমিয়ে আনবো। তাহলে এটাকে কমানোর জন্য প্যারালালি অন্য কোনো রেজিস্ট্যান্স লাগালেই কমতে থাকবে ভ্যালুটা। প্যারালালে লাগালে ভ্যালু কমে, আর সিরিজে কেটে যদি রেজিস্ট্যান্স লাগাই তাহলে ভ্যালু বাড়ে। তাহলে আমরা ভ্যালু কমানোর চেষ্টা করব। এই যে 20 কিলো ওহম রেজিস্টরটা 12 ভোল্টের পাশে এটার নাম্বার হচ্ছে R30 এই রেজিস্টরটা। তাহলে এর সাথে আমি প্যারালালি একটা পট কানেক্ট করে দিয়েছি 100K এর পট। এটাকে 100 কিলো ওহম থেকে 0 ওহম পর্যন্ত ভ্যারি করা যাবে। ভাই এরকম কাজ খুবই ডেঞ্জারাস, কারণ এখানে পুরো লাইভ ভোল্টেজ আছে। তাহলে আপনি যদি বাচ্চা বা আপনার হ্যাবিট নেই এইসব কাজ করার, আপনি এগুলো করবেন না, কারণ এটা খুব লিথাল, একদম জীবন নিয়ে নিতে পারে। তাহলে এখানে ভোল্টেজ পাওয়া যাচ্ছে 11.8। এই পটটাকে আমি ঘোরাচ্ছি একটু একটু করে, তাহলে রেজিস্ট্যান্স কম করতে করতে যাচ্ছি। তাহলে দেখুন 9 ভোল্ট, আর 9 ভোল্টের নিচে পাওয়ার সাপ্লাই শাটডাউন হয়ে গেল। তাহলে দেখুন 9 ভোল্ট বা 8 ভোল্টের নিচে নামলে পাওয়ার সাপ্লাইটা রিস্টার্ট করছি। তার মানে এটাকে 8 ভোল্টের নিচে ব্যবহার করা যাবে না, মিনিমাম 8-9 ভোল্ট এখানে রাখতেই হবে, তাহলে স্টেবলভাবে রান করবে। কিন্তু ব্যাটারি চার্জিংয়ের জন্য আমাদের 8-9 ভোল্টে যাওয়ারই দরকার নেই, কারণ মিনিমাম ব্যাটারি ভোল্টেজ হয় 10.5 ভোল্ট। যখন 0% চার্জ আছে তখনই 10.5 ভোল্ট থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। আর আমি R30 20 কিলো ওহমের সাথে 3.3 কিলো ওহম সিরিজে করে দিয়েছি, তাহলে 23.3 তৈরি হয়েছে নতুন রেজিস্ট্যান্স। তাহলে এখন ক্যালকুলেশনের হিসাবে এটি 14 ভোল্ট আউটপুট করার দরকার আছে। তাহলে দেখছি কত ভোল্ট আউটপুট করে। সুইচ অন করেছি আর দেখুন 14.8 ভোল্ট। তাহলে এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো
13.8 বা 14 ভোল্টে, যেটা দিয়ে আমি ব্যাটারিকে চার্জ করতে চাই। তাহলে দেখুন এটাকে আমি 12.8 থেকে 14.8 পর্যন্ত ভেরিয়েবল করতে পারছি। তাহলে আমরা এটাকে বিভিন্ন ভোল্টেজে অ্যাডজাস্ট করে ব্যাটারিকে চার্জ দিতে পারি। তাহলে নর্মালি 13.8 থেকে 14 পর্যন্ত দেওয়া হয় ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। তাহলে একটা প্রবলেম তো গেল, ভোল্টেজের প্রবলেম। এরপর আছে কারেন্টের প্রবলেম। সবসময় প্লাগ খুলে কাজ করা উচিত, কারণ আমরা লাইভ ভোল্টেজ নিয়ে খেলছি, সাবধানে থাকতে হবে। এটার মধ্যে কারেন্ট লিমিট করার দরকার কেন? কারণ ছোট ব্যাটারির জন্য কম কারেন্ট দরকার, বড় ব্যাটারির জন্য বেশি কারেন্ট দরকার। তাহলে কারেন্ট লিমিটের জন্য আমাদেরকে এমন একটা প্ল্যান বানাতে হবে যাতে এই অপ্টোকাপলারটাকে আমরা জেলে দিলেই আইসির যে কারেন্ট সেটা কমে যাবে। তাহলে আমাদেরকে একটা কারেন্টের জন্য এরর ডেভেলপ করা সার্কিট বানাতে হবে। যদি একটা এরর ডেভেলপ হয় তখনই আমরা এই অপ্টোকাপলারটাকে একবার জ্বালাবো। তাহলে TL431 এর মেন কাজটা হচ্ছে 3 নাম্বার পিনকে 2 এর সাথে কানেক্ট করা, কিন্তু এটা ডাইরেক্টলি কানেক্ট করে না, কারণ TL431 চলার জন্য 2.5 ভোল্ট মিনিমাম দরকার। তাহলে এটা 2.5 ভোল্টের নিচে শর্ট করে না, এতটা পর্যন্ত শর্ট করে, কারণ এই আইসিটা চলার জন্য 2.5 ভোল্ট চাই। তো যেহেতু আমাদের আউটপুটে 12 ভোল্ট আছে আর এলইডির জন্য দরকার 1 ভোল্ট, তাহলে 2.5 ভোল্ট পর্যন্ত নামলেও এলইডিটা জ্বলে ওঠে, কোনো প্রবলেম হয় না। তাহলে আমরা যদি এই এলইডিটাকে অন্য কোনোভাবে জ্বালতে পারি, একটা ডায়োড বা কিছু দিয়ে গ্রাউন্ড করি, তখনও কিন্তু অপ্টোকাপলার জ্বলবে, তাহলে পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে একবার প্র্যাকটিক্যালি চেক করব ডায়োড দিয়ে। তাহলে আমাদের সবথেকে একটা ওয়েল নোন ডায়োড হচ্ছে এলইডি ডায়োড, যেটাকে লোক ভাবে এটা ডায়োড নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডায়োড। এলইডির নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তাহলে এলইডিটাকে আমরা কোথায় লাগাবো? 3 আর 2 এর মাঝে, 3 থেকে 2 এর দিকে কারেন্ট টানবো। এটা করার জন্য আমাদের খুব সাবধান হতে হবে, কারণ 1, 2 যদি শর্ট হয়ে যায় তাহলে এখানে এরর ডেভেলপ হবে না, 2.5 ভোল্ট আসবে না। তাহলে আইসি আর মসফেট দুটোই সুইচিংকে বাড়াতে বাড়াতে নিজেরা খারাপ হয়ে যাবে, ততক্ষণও এরা এরর পাবে না। তাহলে প্লাস লাইনটাকে আমরা TL431 এর 3 নাম্বারে লাগাবো, মাইনাসটাকে 2 নাম্বারে লাগাবো, মানে 3 নাম্বার থেকে গ্রাউন্ডে কানেক্ট করবো। আর দেখুন এটা কানেক্ট করতেই এলইডিটা একবার করে জ্বলে উঠছে এবং পাওয়ার সাপ্লাইটা অফ হয়ে যাচ্ছে। তার মানে এই সিস্টেমটাই আমাদের চাই কারেন্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য। যখনই কারেন্ট আমাদের একটা সেট লেভেলে বেশি হয়ে যাবে তখনই আমরা ওই এলইডিটাকে জ্বালিয়ে দেবো। তাহলে 358 আইসি ইউজ করবো এখানে, LM358। এটা একটা অপ অ্যাম্প, মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এরকম কনফিগারেশনে অপ অ্যাম্পকে বলা হয় কম্পারেটার। এই দুটো ভোল্টেজকে কম্পেয়ার করবে। এখানে আমরা একটা ভোল্টেজ দেব নব থেকে ঘুরিয়ে ঘুরিয়ে, এখানে একটা ভোল্টেজ সেট হলো, আর একটা এখান থেকে একটা ব্যাটারি চার্জ করার সময় এখানে একটা ভোল্টেজ জেনারেট হবে, সেই ভোল্টেজটা এখানে আসবে। ওই দুটো ভোল্টেজকে কম্পেয়ার করবে। যদি প্লাসের ভোল্টেজ বেশি হয় মাইনাসের থেকে তখন আউটপুট হাই থাকবে, আর যদি প্লাসের ভোল্টেজ কম থাকে মাইনাসের থেকে তাহলে আউটপুট লো থাকবে, মানে গ্রাউন্ড থাকবে। তাহলে এই অপ অ্যাম্পটার ফাংশনটাকে আমি ব্যবহার করব, এটা কম্পারেটর বলে। এখানে আমার প্ল্যানটা কিছুটা এরকম, যেটা পজিটিভ 12 ভোল্ট, এটা পাওয়ার সাপ্লাই থেকে বেরিয়ে ডাইরেক্টলি ব্যাটারিতে চলে যাবে, আর এটা অপ অ্যাম্পকে চালানোর জন্য একবার ব্যবহার হবে। তারপর এটা ব্যাটারি থেকে গিয়ে ব্যাটারিকে চার্জ করে যখন কারেন্টটা রিটার্ন আসবে গ্রাউন্ডে যাওয়ার জন্য, তাহলে কারেন্ট যখন এই তারের টুকরার মধ্যে দিয়ে যাবে তখন এই তারে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে, কারণ কোনো তারই পারফেক্ট নয়। তাহলে এই পয়েন্টে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে। এটা কিছুই নয়, শুধুমাত্র একটা তারের টুকরা 20 সেন্টিমিটারের 0.75 স্কোয়ার মিলিমিটার ওয়্যার। তাহলে এখানে সিস্টেমটা কি, কারেন্ট যখন যাবে তখন ভোল্টেজ ড্রপ হবে। যদি 1 অ্যাম্পিয়ার যায় 10 মিলিভোল্ট তৈরি হয়, 2 অ্যাম্পিয়ার গেলে এখানে 20 মিলি অ্যাম্পিয়ার তৈরি হবে, 3 অ্যাম্পিয়ারে 30 মিলি অ্যাম্পিয়ার, এরকম একটা খুব লিনিয়ার, মানে যত অ্যাম্পিয়ার হবে সেরকমভাবে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ধরুন আমরা যে ভোল্টেজটা সেট করেছি এখানে ওটা 50 মিলিভোল্ট আছে একবারের জন্য ধরুন, তাহলে 50 মিলিভোল্ট এখানে সেট করা আছে, আর ব্যাটারি থেকে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে তখন 50 মিলি অ্যাম্পিয়ার এখানেও তৈরি হবে। তাহলে যখনই 5.1 অ্যাম্পিয়ার এখানে যাওয়ার চেষ্টা করবে তাহলে তখন এখানে 51 মিলিভোল্ট ড্রপ হওয়ার চেষ্টা করবে, আর তাহলে মাইনাসের ভোল্টেজ বেড়ে গেল প্লাসের থেকে, তাহলে আউটপুট আমার গ্রাউন্ড হয়ে যাবে, কারণ মাইনাসে ভোল্টেজ বেড়ে গেছে প্লাসের থেকে, তাহলে আউটপুট গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে এই TL431 পিন 3 থেকে কারেন্ট টানতে শুরু করবে গ্রাউন্ডে এই এলইডির মধ্যে দিয়ে। তাহলে যখনই এটা গ্রাউন্ড হয়ে যাবে তখন এলইডি জ্বলবে এবং অপ্টোকাপলারের এলইডিও জ্বলবে, আর পাওয়ার সাপ্লাইও শাটডাউন হয়ে যাবে কিছু মিলি সেকেন্ডের জন্য। আর তারপর এই যে কারেন্টটা বেড়েছিল 5.1, ওই কারেন্টটা কম হতে থাকবে, আর যখনই কম হয়ে গেল তখন মাইনাসের ভোল্টেজ প্লাসের থেকে কমে গেল, তখন এটা আর গ্রাউন্ড থাকবে না, এটা আবার পজিটিভের দিকে যাবে। তখন এইভাবে আপ ডাউন হয়ে এটা সিস্টেমটাকে স্টেবল রাখবে, মানে পাওয়ার সাপ্লাইটা একবার করে এরর পাবে তখন কমাবে, আবার এরর যখন হটে যাবে তখন বাড়াবে। তাহলে এইভাবে কারেন্ট কমা বাড়া হয়ে করে একদম ফিক্সডভাবে কারেন্টটা যাবে। তাহলে এই যে রেজিস্টরটা লাগাই না লাগাই ব্যাপারে কি, কারণ
অফ র্যাম্পের মাইনাস পিনটা কারেন্ট টানে না, তাহলে রেজিস্টরে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এই রেজিস্টর ক্যাপাসিটর দেওয়ার কারণ হচ্ছে রাইজিং ফলিং টাইমটাকে কমানো। মানে যে অফ র্যাম্পের আউটপুটটা এটা খুব স্পিডে যদি অন অফ হয় তখন এই SMPSের আইসিটার মাথা ঘুরে যাবে, এ কাজ করতে পারবে না ঠিকভাবে। সেই জন্য এই 104 আর এই রেজিস্টরটা দিয়ে আমরা একটা ডিলে নেটওয়ার্ক তৈরি করেছি। আউটপুট পয়েন্ট যখন এই ভোল্টেজ কমতে থাকবে তখন এই পয়েন্টের ভোল্টেজটাও একটু কমিয়ে দেবে, তখন এটা অতটা স্পিডে আর কমতে পারবে না, ধীরে ধীরে কমবে। তাহলে এইভাবে যে আউটপুটের যে ওয়েভ ফর্মটা এটা খুব এরকম হ্যাপাজার্ড না হয়ে একদম রিল্যাক্সভাবে এরকমভাবে অন অফ আস্তে আস্তে বাড়া কমা হতে থাকবে এবং কারেন্টটা আমার অ্যাডজাস্টেড থাকবে। তাহলে এরকম কিছু নেটওয়ার্ক এখানেও দেওয়া থাকে, ডিলে নেটওয়ার্ক 1 কিলো ওহম 3 নম্বর পিন থেকে একটা 104 ক্যাপাসিটর দিয়ে 2 নম্বর পিনে দেওয়া থাকে, যাতে খুব ফাস্ট রাইজ ফল না হয় ভোল্টেজটা। তাহলে এখানে দেখুন এই বোর্ডে ওটা আছে 104 ক্যাপাসিটর আর এই যে 1 কিলো ওহম রেজিস্টর, এটাও সেম কাজ করে। এটা আমার ডায়াগ্রাম LM358 আইসি দিয়ে। এখানে একটা অপ অ্যাম্প কোথায় লোকেটেড আছে এখানে দেখানো আছে পিন 1 2 3 মধ্যে। তাহলে এই সার্কিটটা একদম সেম। এখানে যে প্লাস 12 ভোল্টটা এটা এই 8 নম্বর পিনে গেল আইসিকে চালানোর জন্য এবং এই ব্যাটারিতে চলে গেল ডাইরেক্ট। আর ব্যাটারির নেগেটিভটা কিন্তু ডাইরেক্টলি গ্রাউন্ডে কানেক্টেড নাই, এটা একটা তারের মধ্যে দিয়ে কানেক্টেড আছে, কিছু একটা দৈর্ঘ্যের তার 20 সেন্টিমিটার। তো এই তারটা এখানে লাগিয়েছে এবং এরপর এই গ্রাউন্ডে গেছে। তাহলে যদি গ্রাউন্ডে কারেন্ট যায় তখন যে ভোল্টেজটা ড্রপ হলো সেটাই আইসি 2 নম্বর পিনে যাবে। আর 1 নম্বর পিন থেকে এই যে 104 ক্যাপাসিটর আর 1 নম্বর পিনের সাথে এই যে ডায়োড দেওয়া আছে, মানে এলইডি দিয়ে এটা TL431 পিন 3 সাথে আছে। এলইডি পজিটিভ নেগেটিভ দেখিয়ে দিলাম। তাহলে এই পিনটাকে গ্রাউন্ডে টানলেই অপটোকাপলার জ্বলবে এবং সাপ্লাই অ্যাডজাস্ট হবে। তাহলে এই জায়গাটাকে একটু বুঝে নিই। আমরা এখানে থিওরি কেন বেশি বলছি, কারণ এরকম সেম টু সেম পাওয়ার সাপ্লাই আপনার কাছে নাও থাকতে পারে। তাহলে আপনি যদি থিওরি জানেন তাহলে আপনি যে কোনো পাওয়ার সাপ্লাই এই আইডিয়াটাকে খাটাতে পারবেন। তাহলে এখানে যে 12 ভোল্টের প্লাস পয়েন্টটা এটা আইসির 8 নম্বর পিনে গেছে আর মাইনাস পয়েন্টটা 4 নম্বর পিনে গেছে। এখান থেকে একটা 1K লাগিয়েছি এবং একটা রেড এলইডি লাগিয়েছি। এই এলইডিটা লাগানোর দুটো ব্যাপার রইবে। এক হচ্ছে নোটিফাই করা যে আমার সার্কিটটা অন আছে, এলইডি জ্বললে আমরা বুঝতে পারবো কারেন্ট লিমিটিং সার্কিট অন আছে। আমি অ্যাকচুয়ালি সার্কিটটা বানিয়েও নিয়েছি, টেস্টও করেছি, তারপর ভিডিও বানাচ্ছি। তাহলে এই যে 1K আর এই যে রেড এলইডি এটা পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে আছে, তাহলে এটার সাহায্যে বুঝতে পারবো অন আছে। আর এই যে আইসি আর এই অ্যাডজাস্টেবল নব, আর এটা হচ্ছে ওই তারটা যেটা দিয়ে ভোল্টেজ সেন্স হবে কারেন্টের অ্যাকর্ডিং। তাহলে এখান থেকে কি হবে যে এই রেড এলইডিটা জ্বললে এখানে 2 ভোল্ট ড্রপ হবে। একটা রেড এলইডির ভোল্টেজ 2 ভোল্টের মতো হয়, এটা রেডই লাগাতে হবে আপনাকে। তাহলে 2 ভোল্ট এখানে ড্রপ হবে এবং এই ভোল্টেজটা নিয়ে 56 কিলো ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে গিয়ে 10K পটে গেছে। তাহলে এটা রেজিস্টরটা এবং এলইডিটা কেন, কারণ আমি এখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ দিতে চাই, কারণ ভেরিয়েবল ভোল্টেজ জেনারেট করার জন্য একটা ভেরিয়েবল রেজিস্টর চাই। আর এর পয়েন্টটাকে যদি 12 ভোল্টে ডাইরেক্টলি লাগিয়ে দিই তবু কাজ করতো, কিন্তু এখানে আমাদের খুব কম ভেরিয়েবল ভোল্টেজ চাই, কারণ 10 এম্পিয়ার যাওয়ার সময়ও এই তারে খুব বেশি ভোল্টেজ ড্রপ হবে না, কিছু মিলিভোল্ট হবে, 200-300 মিলিভোল্ট। তাহলে আমাদের 300 মিলিভোল্ট পর্যন্ত লিমিট রাখবো ভেরিয়েবল ভোল্টেজটার, কিন্তু ডাইরেক্ট লাগিয়ে দিলে এটা 12 ভোল্ট পর্যন্ত লিমিট হয়ে যেত, তাহলে পুরো ঘোরালে কাজ করতো না, খুব কম জায়গায় কাজ করতো। সেই জন্য আমি এখানে প্রথমে ভোল্টেজটাকে 2 ভোল্টে ডাউন করেছি, তারপর আরেকটা রেজিস্টার 56K দিয়ে 10Kতে লাগিয়েছি। তাহলে এই পয়েন্টে 300 মিলিভোল্ট ম্যাক্সিমাম পাওয়া যাবে। তাহলে পটটার ম্যাক্সিমাম পজিশনে ঘুরিয়ে দিলেও 300 মিলিভোল্টের বেশি যাবে না এবং খুব ফাইন মিলিভোল্ট কন্ট্রোল আমরা পাবো। আর এখানে যে এলইডি লাগিয়ে আমি কেন 2 ভোল্টে এনেছি, এই যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা এটা খুব স্টেবল নয়, কারণ ব্যাটারির ভোল্টেজ বাড়তে বাড়তে পাওয়ার সাপ্লাই ভোল্টেজও বাড়তে থাকবে। ব্যাটারি ভোল্টেজ যখন কম আছে পাওয়ার সাপ্লাই ভোল্টেজও কমবে, কারণ এ এম্পিয়ারকে লিমিট করবে, তখন এম্পিয়ারকে দেখবে, ভোল্টেজের সাথে কি হচ্ছে তখন আর দেখবে না। ভোল্টেজ আমার 10.5 ভোল্ট থেকে 14 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজ এখানে থাকতে পারে। ব্যাটারির ভোল্টেজ যা হবে তার অ্যাকর্ডিং ভোল্টেজ সেট হবে পাওয়ার সাপ্লাইয়ে, যাতে কারেন্টটা ঠিকঠাক যায়। তাহলে ভোল্টেজটা আমার যে 12 ভোল্ট লিখেছি এটা কোনো ফিক্সড ভোল্টেজ নয়, এটা ভ্যারিয়েবল ভোল্টেজ। তাহলে এই ভ্যারিয়েবল ভোল্টেজ থেকে আমরা যদি রেফারেন্স ভোল্টেজ দিই অপ অ্যাম্পে, তাহলে কিন্তু কারেন্ট আমার ঠিকভাবে সেট হবে না, ভোল্টেজের সাথে সাথে চেঞ্জ হবে, ডাইরেক্ট দেওয়া যাবে না এখানে, কারণ আমাদেরকে একটা ফিক্সড ভোল্টেজ চাই। কারণ কারেন্ট সেটিংটা আমরা একটা ফিক্সড ভোল্টেজ দিয়েই করবো, তাহলে ফিক্সড কারেন্ট যাবে, নাহলে ভোল্টেজ কারেন্ট দুটোই উল্টোপাল্টা হবে এবং কোনোটাই ফিক্সড থাকবে না। সেই জন্য আমাদেরকে প্রথমে ওই 12 ভোল্ট থেকে একটা ফিক্সড ভোল্টেজ বানাতে হবে। তাহলে 12 ভোল্ট থেকে ফিক্সড ভোল্টেজ বানানোর জন্য জেনারেট ডায়োড লাগানো যেতে পারে, কিন্তু আমি এখানে এলইডি লাগিয়েছি, এই এলইডিটা দিয়ে দুটো কাজ করে নিয়েছি। তাহলে এখানে যদি 2-4 ভোল্ট আপ ডাউন হয়
কিন্তু এখানে 2 ভোল্টই থাকবে, কারণ এলইডির ধর্ম এটাই যে যদি রেজিস্টার দিয়ে লাগানো হয় তাহলে কারেন্টকে কম বেশি করে এর অ্যাক্রসে ভোল্টেজটাকে সবসময় ফিক্সড রাখার চেষ্টা করে। কালারের উপর ভোল্টেজ ডিপেন্ড করে, এটা রেড সেই জন্য 2 ভোল্ট আসবে। আপনি এখানে জেনারেট ডায়োড বা 7805 রেগুলেটর বা কিছু রেগুলেটর লাগাতে পারেন, কিন্তু তার জন্য আপনাদেরকে এই 56টার ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে। আমি 2 ভোল্টের জন্য এটা ক্যালকুলেট করে নিয়েছি, 56 হলে এখানে 300 মিলিভোল্ট আসবে। তাহলে অনেক বলে দিলাম। এরপর দেখুন এই পয়েন্ট থেকে আমার ডাইরেক্টলি 3 নম্বর পিনে ফিড করা আছে ভোল্টেজটাকে, তাহলে 300 মিলিভোল্টের মধ্যে আমি একটা ভোল্টেজ চুজ করবো যেটা 3 নম্বর পিনে যাবে। আর ব্যাটারি কারেন্টের অ্যাকর্ডিং এই শান্টের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হবে। এই তারকে শান্ট বলা হয়, যে টুকরা তারটা ব্যবহার করা হয় কারেন্ট সেন্স করার জন্য সেটাকে শান্ট বলা হয়। শান্ট থেকে একটা ভোল্টেজ সেট হয়ে মাইনাস পিনে যাবে এবং ওই অফ অ্যাম্পের অন অফের উপর ভিত্তি করে আমাদের এই কারেন্ট অ্যাডজাস্টমেন্টটা কাজ করবে। অপটো কাপলারটা জ্বলবে কি নিমবে সেটা এটার সাথে কাজ করবে। এই আইসিটা 5, 6, 7 নম্বর পিনটার কোনো কাজ নেই, কারণ এটাতে আরেকটা অন্য অফ অ্যাম্প থাকে। এখানে 2টো অফ অ্যাম্প দরকার নেই, একটা দরকার। তাহলে এই সার্কিটের মধ্যে দেখে নেওয়া যায় কীভাবে এটা কাজ করছে। তাহলে পজিটিভ 12 ভোল্ট থেকে ভোল্টেজ এই পয়েন্টে এলো এবং এটা আইসির পিন নাম্বার 8-এ গেল, সাথে সাথে 1K আর এলইডিতেও গেল। এরপর এলইডির যে 2 ভোল্ট ড্রপ হলো সেটা এই তার দিয়ে আমার 56K রেজিস্ট্যান্সে যাবে, এই যে 56 কিলো ওহম রেজিস্টর এটা। এরপর আমার এটা 10K পটে চলে গেল, 10K পটের মধ্যে দিয়ে ভ্যারিয়েবল ভোল্টেজ তৈরি হবে এবং এই ভ্যারিয়েবল ভোল্টেজটা যাবে আমার পিন 3-তে। তাহলে এই ভ্যারিয়েবল ভোল্টেজটা যাবে আমার পিন 3-তে। দেখুন এখানে পিন 3-তে গেছে পটের মাঝের পিন থেকে। পিন 2-তে এই তারটা থাকবে, যে মাইনাস পয়েন্টটা পাওয়ার সাপ্লাই থেকে যে মাইনাসটা এলো সেটা হচ্ছে এইটা। তাহলে এই তারটা গিয়ে আমার আইসির পিন 4-এ লাগবে, মানে যেটা রিয়েল গ্রাউন্ড, এটা রিয়েল গ্রাউন্ড পিন 4-এ লাগলো। এরপর একটা তারের মধ্যে দিয়ে আমার ব্যাটারি নেগেটিভে যাবে। তাহলে এই যে তারটা এটা ব্যাটারি নেগেটিভ থেকে এলো, এই তারটা ব্যাটারি মাইনাস থেকে এলো, এটা একটু গ্রাউন্ড নয়, এটা এই তারের মধ্যে দিয়ে গ্রাউন্ড হয়েছে। তাহলে যাতে ব্যাটারির মধ্যে কারেন্ট গেলে এই তারে কিছু ভোল্টেজ ড্রপ হয়। তাহলে এই তারের যে ভোল্টেজটা এটা 10K আর 104 ক্যাপাসিটর দিয়ে পিন নাম্বার 2 আর 1-এ কানেক্টেড আছে, যেমন সার্কিটে দেখানো আছে। আর এখানে যে এলইডিটা আছে এই এলইডিটা হচ্ছে অফ অ্যাম্পের আউটপুট, মানে পিন 1 থেকে এসেছে। আর এই তারটা আমার এখানে TL431-এর 3 নম্বর পিনে লাগবে। আর আমি এটাকে ডিটাচেবল বানিয়েছি, মানে এটাকে খোলা যাবে, কারণ আমি এটাকে যদি খুলে দিই তাহলে পাওয়ার সাপ্লাইটা একটা নর্মাল পাওয়ার সাপ্লাইয়ের মতো বিহেভ করবে। আর যখন ব্যাটারি চার্জ করার দরকার হবে তখন আমি এটাকে লাগাবো। তাহলে এখানে 3টা তার লাগাতে হবে। কন্ট্রোল তারটা এখানে ডাইরেক্টলি সোল্ডারিং না করে আমি একটা এক্সটেন্ডার ওয়্যার বানিয়েছি। তাহলে কন্ট্রোল তার আর প্লাস মাইনাস দুটো লাগালে হবে। এখানে আরেকটা ডায়োড ব্যবহার করেছি লাল, সেটার দিয়ে কি সুবিধা হবে, আমি যদি এখান থেকে ডাইরেক্টলি একটা তার বের করে নিতাম 3 নম্বর পিন থেকে, তাহলে এটা যদি ভুল করে 12 ভোল্টে শর্ট হয়ে যেত, এই তারটা আমার যদি 12 ভোল্টের সাথে লেগে যেত কোনোভাবে, তাহলে কিন্তু TL431-এর আইসি খারাপ হয়ে যেত। কারণ এটাকে গ্রাউন্ডে টানতে চাইছে আর আপনি এখানে 12 ভোল্ট দিয়ে দিয়েছেন, তাহলে এটা খারাপ হয়ে যাবে। সেই জন্য এখানে আরেকটা ডায়োড লাগিয়েছি যাতে কারেন্ট একমুখী হয়, দুদিকে কারেন্ট না যায়। তাহলে এখানে একটা ডায়োড মানে একটা এলইডি লাগিয়ে দিয়েছি, লাল এলইডি। তাহলে এখানে যদি আমরা কাটিং করি পয়েন্টটাকে, এই পয়েন্টে যদি 12 ভোল্ট ঢুকতে চায়, কিন্তু এই ভোল্টেজটা ওইদিকে যেতে পারবে না, কারণ এটা একটা ডায়োড ভোল্টেজটাকে আটকে দেবে, অনলি গ্রাউন্ড কাজ করবে এইদিকে। সেই জন্য এটা একটু সেফ হয়ে গেল এই লাল এলইডিটা দেওয়ার জন্য। আর লাল এলইডিটা জ্বলবে তাহলে বুঝতে পারবো যে কারেন্ট লিমিটিং আমার অ্যাক্টিভ আছে। এখন এলইডির পজিটিভ সাইড আছে TL431-এর 3 নম্বর পিনে, আর এলইডির নেগেটিভ সাইড আছে আমার এই তারটাতে। আর কানেক্ট করার সময় আমাদেরকে সবসময় প্লাস মাইনাস ঠিক রেখে কানেক্ট করতে হবে। প্লাস মাইনাস ভুল করে দিলে এই আইসিটা খারাপ হয়ে যাবে। আর যদি ব্যাটারির প্লাস মাইনাস ভুল হয়ে যায় তাহলে এই পুরো ট্রান্সফরমারের ভিতর দিয়ে ডায়োডের ভিতর দিয়ে একদম লাইনটা শর্ট হয়ে যাবে, আর ক্যাপাসিটরগুলো খারাপ হয়ে যাবে এবং অনেক ড্যামেজ হয়ে যাবে পাওয়ার সাপ্লাইটার মধ্যে। আর আপনাকে বলতে বলতে আমি নিজেই ভুল করে দিয়েছি, এই যে মাইনাস সাইড আমি প্লাস লাগিয়ে দিয়েছি। আর আইসির অবস্থা কী হলো দেখুন, আইসিটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি আইসি চেঞ্জ করে নিয়েছি, আমার ডিভাইস চালু হয়ে গেছে। এই যে লালটা হচ্ছে পাওয়ার লাইট আর সবুজটা হচ্ছে কারেন্ট লিমিট হচ্ছে তার এলইডি। তাহলে আমি ব্যাটারির সাথে লাগিয়ে দিয়েছি, এখন কারেন্ট লিমিট হচ্ছে। গ্রিন লাইট জ্বলা মানে কারেন্ট লিমিট হচ্ছে, কিন্তু আমি যদি কারেন্ট লিমিটটা বাড়াই তখন গ্রিন লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে কারেন্ট লিমিট আর হচ্ছে না। তার কারণ কি, কারণ এই যে ব্যাটারিটা লাগিয়েছি এটার হেলথটা খারাপ আছে, কারণ 0.82 অ্যাম্পিয়ারে এই ব্যাটারিটার ভোল্টেজ 14 ভোল্টের উপরে চলে যাচ্ছে, মানে 14 ভোল্টের কাছাকাছি চলে আসছে। তাহলে আর বেশি কারেন্ট এখানে ঢুকতে পারছে না। এই ব্যাটারিটা যেহেতু অতটা হেলথ নেই যারা বেশি কারেন্ট টানার জন্য, তাহলে দেখুন এটা আমি 0.8 পর্যন্ত টেস্ট দেখাচ্ছি। এখানে দেখুন 0.23 আছে, এরপর আমি কমাচ্ছি দেখুন 0.17। তাহলে এটা সত্যি কাজ করছে 0.1 থেকে 0.8 পর্যন্ত, কিন্তু 0.8-এর উপরে যাচ্ছে না কারণ ব্যাটারিটা নিতে পারছে না।
কারণ এই ব্যাটারিটার যে ভোল্টেজ সেটা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজের সাথে হয়ে যাচ্ছে। লিমিট আমি হটিয়ে দিচ্ছি, কোনো লিমিট হচ্ছে না। দেখুন ফুল ভোল্টেজ ব্যাটারিতে আছে, মানে এই ব্যাটারিটা কারেন্ট নিচ্ছেই না। ঠিক আছে, আমরা একটা বড় ব্যাটারি দিয়ে দেখাবো। তাহলে এখানে দেখুন 13.9 ভোল্ট ব্যাটারি ভোল্টেজ সেম হয়ে গেছে, আর তো কারেন্ট নেবে না। তাহলে আমি বড় ভাইয়ের কাছে চলে এসেছি, যার কাছে 10 এম্পিয়ার একদম জলভাত, কিচ্ছু ব্যাপার নেই, 10 এম্পিয়ার সুন্দর নিয়ে নেবে। এটাকে আমি চার্জ করব। এই যে ক্ল্যাম্প মিটার, আমার সাপ্লাই চালু আছে। এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করব। এখন 0 এম্পিয়ারে অ্যাডজাস্ট করা আছে, আর আমি নেগেটিভটাকে খুলে রেখেছি। নেগেটিভটাকে লাগিয়ে দিচ্ছি। নেগেটিভ লাগানো হয়ে গেছে। এখন গ্রিন লাইট জ্বলছে, মানে কারেন্ট লিমিটিং চালু আছে। এর ভিতরে রেড লাইটটা জ্বলছে, তার মানে কারেন্ট লিমিটিং পুরো চালু আছে। এখন কারেন্ট নিচ্ছে 1.5 এম্পিয়ার। এখন আমি একটু একটু করে বাড়াবো এটাকে, 1.5 এম্পিয়ার থেকে বাড়িয়ে 2.5 এম্পিয়ার, ধীরে ধীরে আরও বাড়াচ্ছি। 3 এম্পিয়ার পেরিয়ে গেলে ব্যাকলাইট জ্বলে যায় ক্ল্যাম্প মিটারে। এখন দেখুন 6 এম্পিয়ার, এটা গ্রিন লাইটটা জ্বলছে, মানে কারেন্ট লিমিটিং চলছে এখনও। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভেরিয়েবল এম্পিয়ারে বিভিন্ন ব্যাটারিকে চার্জ দিতে পারি। বড় ব্যাটারির জন্য বেশি সেট করব, ছোট ব্যাটারির জন্য কম। 6, 7, 8, 9 এম্পিয়ার যাচ্ছে। এখন দেখুন গ্রিন লাইট বন্ধ হয়ে গেছে, আর এখানে লিমিট হয়ে গেছে, মানে পাওয়ার সাপ্লাইয়ের ম্যাক্সিমাম লিমিট পেরিয়ে গেছে। তাহলে গ্রিন লাইটটা যদি বন্ধ হয়ে যায় তখনও এটা 9.1 এম্পিয়ার দিচ্ছে, মানে এটা ম্যাক্সিমাম লিমিট। তাহলে এর থেকে আমি কমাতে পারছি। দেখুন গ্রিন লাইট যখন জ্বলবে তখন আমার কারেন্ট লিমিটিং চালু আছে। তাহলে দেখুন 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার। তাহলে এইভাবে আমি যে কোনো এম্পিয়ারে এটাকে সেট করতে পারছি। আর এই ভিডিও কেমন লাগলো বলুন। এখানে যে আইডিয়া লাগিয়েছি এটা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ইলেকট্রনিক্সের ট্রু নলেজ শেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিওতে দেখা হচ্ছে।